আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক নতুন আরো একটা লাইভে। এই লাইভটাতে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু সফট স্কিল নিয়ে কথা বলবো। সফট স্কিলের মেইন টপিকটা হচ্ছে আমাদের মাইন্ডসেট অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট। কোনো কিছু শিখতেছি, এটা পারতেছি কিনা, পরবর্তীতে আবার ভুলে যাচ্ছি, আবার শিখতেছি, এইরকম একটা লুপে পড়ে যায়। তো এই সেলফ ডাউট বা এই রিলেটেড যে সিনড্রোম গুলো আছে, এগুলো কিভাবে হয়, কেন হয়, এবং কিভাবে এটা থেকে ওভারকাম করতে পারবেন, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি যখন আপনারা কোনো জবে জয়েন করতে যাবেন, কোনো ইন্টারভিউ ক্র্যাক করতে যাবেন, কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন, বাট যখন জব পাবেন না, আলটিমেটলি এটা নতুনদের সময় খুব স্বাভাবিক, এটা হয়, রিজেকশন আসে। আমাদের ক্ষেত্রেও হয়েছে এটা। সো এই রিজেকশনটা কিভাবে হ্যান্ডেল করবেন অ্যান্ড এটাকে ট্র্যাকেল দিয়ে কিভাবে নিজেকে আরো বেটার ভাবে প্রস্তুত করবেন, এই বিষয়টা নিয়ে আমরা এই লাইভটাতে কথা বলবো। পাশাপাশি আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং পার্সোনাল লাইফ ব্যালেন্স, এই বিষয়টা কিভাবে আমরা ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ করে লাইফটাকে ব্যালেন্স করতে পারি, এই বিষয়টা নিয়ে কথা বলবো। পাশাপাশি মোটিভেটেড থেকে, কনসিস্টেন্ট থেকে কিভাবে লার্নিংটাকে চালিয়ে যেতে পারি এবং ইমপ্রুভ করতে পারি স্কিল গুলোকে, এই বিষয়টা নিয়েও কথা বলবো। এটার পাশাপাশি আমাদের যে ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়টা আছে, কোডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা, এই বিষয়টাতে কিভাবে ফোকাস দিতে পারি, এই বিষয়টা নিয়েও কথা বলবো। তো পাঁচটা টপিকই খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা লাইভটা শেষ পর্যন্ত দেখবেন। ডেভেলপার হিসেবে আমরা কতটুকু শিখতে পারলাম, আদৌ আমরা অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারছি কিনা, বা কোনো একটা কাজ করার শুরুতেই, যেমন আপনি 6 মাসে ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন, আপনি 8 মাসে ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন, বা 1 বছর সময় দিচ্ছেন, প্র্যাকটিস করছেন, সবকিছু ঠিকঠাক ভাবে করছেন, এরপরে যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন, তখন মনে হয় আমি কি আদৌ যোগ্য, আমি কি আদৌ শিখতে পারছি সবকিছু, আমার কি গ্যাপ আছে কোথাও, আমি যদি এপ্লাই করি জব না পাই। এই যে সিনড্রোমটা, আমরা পারার পরেও যখন মনে হচ্ছে যে না পারি কিনা, নিজেদের ভেতর কনফিউশন কাজ করে, সেলফ ডাউট কাজ করে, তখন এই বিষয়টাকে আমরা বলতে পারি ইম্পোস্টার সিনড্রোম। তো এই বিষয়টা একদমই নরমাল বিষয়। প্রত্যেকটা ডেভেলপার, প্রত্যেকটা সেলফ প্ল্যানারের ক্ষেত্রে এই বিষয়টা হয়ে থাকে। অ্যান্ড ডিজিটাল কোনো স্কিল নিয়ে বা প্র্যাকটিক্যাল লাইফে আমরা ভার্সিটিতে যখন লেখাপড়া শেষ করি, বা কোনো একটা এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস করি, বা এমন কিছু একটা করি যেটা থেকে আমরা এক্সপেক্ট করি যে যেটা দিয়ে আমরা আর্ন করব বা যেটা দিয়ে আমরা জব করব, কিছু একটা করব, রাইট? যেমন 6 মাসের একটা কোর্স শেষ করছি ওয়েব ডেভেলপমেন্টে, এটা শেষে আমি জব করতে চাই বা ফ্রিল্যান্স ওয়ার্ক করতে চাই। এই কাজটা শুরুর পূর্বে আমাদের এই কনফিউশনটা সবারই কাজ করে, আদৌ আমি পারবো কিনা, আমি টিকতে পারবো কিনা, আমি শুরু করতে পারবো কিনা, আমার এই যোগ্যতাটা হয়েছে কিনা। তো এটা খুবই নর্মাল, আমার ক্ষেত্রেও হয়েছে, টুরুল ভাইয়ের ক্ষেত্রেও হয়েছে, ইভেন ইচ অ্যান্ড এভরি পার্সন, এই ডাউটটা থেকেই যায় আমার এখন সময় হয়েছে কিনা কাজ শুরু করার জন্য। তো এটার একমাত্র উত্তর হচ্ছে নিজেকে ঠিকভাবে জাজ করা। অ্যান্ড আপনি গুড এনাফ কিনা, এই বিষয়টা সবথেকে ভালোভাবে জাজ করতে পারবেন যখন আপনি কাজ করবেন। গতকালের যে কাজটা আছে সেই কাজটা দেখে আপনি রিফ্লেক্ট করে আগামীকাল যে কাজটা করতেছেন, মানে গতকাল আপনি যে কাজটা করছেন, আজকে যে কাজটা করছেন, এই দুইটা কাজের ভিতরে আপনি যখন কম্পেয়ার করবেন, তখন সবথেকে বেটার ভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি কাজ করার জন্য এখন ক্যাপাবল কিনা। অ্যান্ড পরের দিন গিয়ে আপনি আগের দিনের সাথে জাজ করে আপনি আরো একটু বেটার যদি দেখতে পান, তাহলে বুঝতে পারবেন এইভাবে আপনার ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হচ্ছে। এবং যখনই দেখবেন যে আপনার ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হচ্ছে, আপনার আগের দিনের থেকে কাজটা আরো বেটার হচ্ছে, আর আপনি অন্যান্য প্ল্যাটফর্মে যখন দেখবেন যে অন্যরা যারা কাজ করতেছে তাদের কাজের সাথে আপনার কাজের সিমিলারিটিস আছে, তাদের পোর্টফোলিওর সাথে আপনার পোর্টফোলিও অনেকটা মিলতেছে। পাশাপাশি আপনার আ যে গ্রোথটা আছে, আপনার যে অ্যাচিভমেন্ট গুলো আছে, আপনার যে আ কমিউনিটি গুলো আছে, সেই কমিউনিটি গুলোতে যখন আপনি আ কন্ট্রিবিউট করতে থাকবেন, আপনার অ্যাচিভমেন্ট গুলো যখন আপনি ট্র্যাক করতে থাকবেন, আপনি যখন কোন একটা এক্সপেরিয়েন্সড আ ডেভেলপারের সাথে কথা বলবেন, তখন কিন্তু এই বিষয়গুলো এমনি, এমনি সামনে চলে আসবে। আপনি যখন সিনিয়র ডেভেলপারের সাথে কথা বলবেন যে, "ভাই আমি ৬ মাস তো এই কোর্সটা করছি। এই টপিকের উপর আমি মোটামুটি ধারণা রাখি। আমি এই ধরনের প্রজেক্ট করছি। এখন কি আমি আ ক্যাপাবল এই কাজটা করার জন্য, বা ইন্টার্নশিপের জন্য, বা জুনিয়র ডেভেলপার হিসেবে কোনো জবের জন্য?" আপনি কিন্তু তার থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনি এই মুহূর্তে জবের জন্য প্রস্তুত কিনা। এটা নাম্বার 1 ওয়ে গেল। কিভাবে নিজেকে ভেরিফাই করবেন। ৩য় আরেকটা ওয়ে হচ্ছে আমাদের আ গ্রোথ এর প্রতি ফোকাস রাখা। আপনার আ পূর্বের দিনের সাথে পরবর্তী দিন, বা এই দিনের পূর্বের দিনের সাথে বর্তমান দিনের কম্পেয়ার করা। এভাবে ডে বাই ডে আপনি যখন নিজেকে কম্পেয়ার করবেন পূর্বের দিনের সাথে, তাহলে এটাও কিন্তু আপনার বড় একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করবে আপনার আ
নতুন যে স্কিলটা শিখতেছেন বা নতুন যে জিনিসটা অ্যাকোয়ার করতেছেন পূর্বের দিনের সাথে বেটার কোনো কিছু হচ্ছে কিনা, বেটার কোনো কিছু শিখতে পারতেছেন কিনা, আপনার গ্রোথটা ঠিকঠাক আছে কিনা। এই গ্রোথটাও যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে না, আপনি এখন ক্যাপাবল নতুন কিছু শেখার জন্য। এট দ্য সেম টাইম আগের যে কাজটা করছেন আপনি ওই কাজটা ইমপ্লিমেন্ট করার জন্য জবে বা ফ্রিল্যান্সিং এ, যেন ওটা দিয়ে আর্ন করার জন্য। তো এটা ১ম অ্যাকনোলেজ ইট, মানে আমাদের সিনিয়র যারা আছে তাদের থেকে আমাদের ফিডব্যাক নিতে হবে। এরপরে আমাদের ফোকাস থাকতে হবে আমাদের গ্রোথের প্রতি। দ্বিতীয় এটা। তৃতীয় হচ্ছে ট্র্যাক ইউর অ্যাচিভমেন্ট। আমাদের যে অ্যাচিভমেন্ট গুলো আছে, আমাদের যে আ GitHub রিপোজিটরি গুলো আছে, আমাদের যে বিভিন্ন প্রবলেম সলভিং অ্যাকাউন্ট গুলো আছে, আমাদের পার্সোনাল যে পোর্টফোলিও গুলো আছে সেগুলোর দিকে আমাদের তাকাইতে হবে। আমাদের অ্যাচিভমেন্ট গুলো দেখতে হবে যে গত সপ্তাহে বা গত মাসে আমি কয়টা প্রজেক্ট করছি, কয়টা রিপো ক্রিয়েট করছি, কয়টা কন্ট্রিবিউট করছি। অ্যান্ড এই সপ্তাহে কয়টা করলাম, অ্যান্ড টোটাল মাসে টোটাল বছরে আমার কয়টা করা হয়েছে। এই বিষয়টা যখন আমরা দেখব, অ্যাচিভমেন্টের উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা দেখতে পাবো। যখন আপনার ৩০টা ৪০টা ঝুড়িতে ছোট বড় লেভেলের প্রজেক্ট আসবে তখন আপনি কিন্তু প্রস্তুত। আপনার যখন ১০টা বিগ স্কেলের প্রজেক্ট আসবে তখন আপনি জবের জন্য প্রস্তুত। আপনি মোটামুটি যখন কয়েকটা ভালো লেভেলের প্রজেক্ট করবেন তখন কিন্তু আপনি আপ একটা জবের জন্য বা ফ্রিল্যান্স ওয়ার্কের জন্য প্রস্তুত। সো নিজেকে অলওয়েজ ট্র্যাকে রাখতে হবে অ্যাচিভমেন্টের উপর ডিপেন্ড করে যে গত সপ্তাহে, গত মাসে আপনি কয়টা প্রজেক্ট করছেন, এই মাসে কয়টা করছেন, আর টোটাল কয়টা করলেন। এটার উপর ডিপেন্ড করেও আপনি জবের জন্য বা ফ্রিল্যান্স ওয়ার্কের জন্য প্রস্তুত কিনা এই বিষয়টা কিন্তু জাজ করতে পারবেন। অ্যান্ড চতুর্থ আরেকটা উপায় হচ্ছে আপনার মেন্টরশিপ অ্যান্ড কমিউনিটি থেকে হেল্প নাও। আপনি কোর্স শেষ করলে আপনি নিশ্চয়ই হাবলু প্রোগ্রামের কমিউনিটির সাথে যুক্ত আছেন। আমাদের কমিউনিটির মেম্বারদের সাথে, আমাদের মেন্টরদের সাথে কথা বলতে পারেন যে ভাই আমি এই প্রজেক্ট করছি, এই হচ্ছে আমার পোর্টফোলিও, এটা হচ্ছে আমাদের রিজিউমি, এটা হচ্ছে আমাদের সিভি। আমাকে একটু কাইন্ডলি বলেন যে আমি এই মুহূর্তে জবের জন্য ক্যাপাবল কিনা। এই মুহূর্তে আমাকে বলেন, এই জিনিসগুলো দেখে আপনি জাজ করেন। যেহেতু আপনি একটা কোম্পানি চালাচ্ছেন, আপনি আমাকে হায়ার করবেন কিনা আমার এই সিভি দেখে বা আমার এই স্কিল দেখে। ডেফিনিটলি আমি অ্যাজ এ টিচার, অ্যাজ এ মেন্টর আমি কি আপনার খারাপ চাইবো? ডেফিনিটলি আমি আপনাকে, আপনার যদি গ্যাপ থাকে সেই বিষয়টা বলব। আপনার যদি কোনো ইমপ্রুভমেন্ট এর জায়গা থাকে এটা বলে দিব। সো আপনারা আমাদের কাছে আসুন। আমাদের সাপোর্ট সেন্টার তো অন থাকে। রোজার মাসে হয়তো আমাদের সকাল ৮ঃ০০ থেকে দুপুর ১২ঃ০০ পর্যন্ত অন আছে, ১ঃ০০ পর্যন্ত অন আছে। বাট অন্য টাইমে রোজা বাদে বাকি ১১ মাস আমাদের তো সকাল ৮ঃ০০ থেকে ১২ঃ০০ পর্যন্ত এবং সন্ধ্যা ৬ঃ০০ থেকে রাত ১২ঃ০০ পর্যন্ত অন থাকতেছে। সো প্রায় ১২ ঘন্টা দীর্ঘ একটা সময় অন থাকতেছে। সো ওই টাইমটা আপনি এসে বসে থাকেন। বসে থেকে আমাদের সাথে কথা বলেন। আমাদের সাপোর্ট টিম মেম্বারদের সাথে কথা বলে জাজ করে নেন নিজেকে। তো এটাও আরেকটা ওয়ে নিজের আ নিজে প্রস্তুত হইছেন কিনা এই বিষয়টা ভেরিফাই করার। তো টুটুল ভাই তুমি এড করলে এড করতে পারো এই বিষয়টার সাথে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, শুধু যে নিজের মধ্যে ইনসিকিউরিটির বিষয়টাই আপনার হচ্ছে ইম্পোস্টার সিনড্রোমের মধ্যে যায় এমন না। আপনারা যারা হচ্ছে অ্যামং আস খেলছেন তারাই আসলে বুঝবেন যে ইম্পোস্টার আসলে কি জিনিস। তো তার বাদেও ঈশান অনেকগুলো কিছুই কিন্তু বলল। শুধু যে আমি শিখতেইছি কিন্তু কোনো ফিডব্যাক দিচ্ছি না, এক্ষেত্রে আমার নিজের মধ্যে একটা কি বলে কনফিডেন্স হারানোর বিষয়টা চলে আসে যে আমি কি শিখতেছি না শিখতেছি, অ্যাপ্লাই করতেছি না, দেন এটার কোনো ফিডব্যাক পাচ্ছি না মানুষের থেকে বা আমি কোনো রেজাল্ট পাচ্ছি না। এই জিনিসটা হয় কি যখন হচ্ছে আমরা পড়াশোনা করতেছি, যেমন ধরেন আপনি ভার্সিটিতে পড়তেছেন কিন্তু ভার্সিটি শেষ করে কোনো জব পাচ্ছেন না, তখন আপনার পরিবার থেকে তো অবশ্যই বলবে, 100% বলবে যে এতদিন পড়ায় কি লাভ হইলো। তো ওই রকম জিনিসটা হতাশা একটা কাজ করে। তারপরে আবার যখন হচ্ছে কোনো একটা জায়গায় আপনি যখন সেখান থেকে রিজেক্ট হন, তখন আর কি মনের মধ্যে হতাশা চলে আসে যে না, আমি তো এমনিতেও ইনসিকিউর ফিল করি, তারপরে আবার এমন আর কি ধাপে ধাপে বিপদে পড়তেছি, তো আমাকে দিয়ে কি হবে কি হবে না। তো এত কিছু না ভেবে আমার কথা হচ্ছে আপনি যেটা শুরু করছেন, যেমন হাবলু প্রোগ্রামার যখন শুরু করে তাদের সফল হইতে ৪ বছর সময় লেগে গেছে। তো আপনি মাত্র শেখা শুরু করছেন, ৬ মাস শিখেই যদি এমন হয় তাহলে তো হবে না। একদম লেগে থাকতে হবে, এটাই হচ্ছে বিষয়। এরপরে আমরা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে মাত্রই যেটা বললাম যে রিজেকশনের যে বিষয়টা, ঈশানও এর আগেও বলছে, সেটা হচ্ছে শুধু যে আমরা প্রোগ্রামিং রিলেটেড জিনিসের ক্ষেত্রেই বলতেছি এমন না। আপনি পড়াশোনার রিলেটেডও হইতে পারে, কোনো একটা জায়গায় যে কিছু করতেছেন বা কোনো স্কিল ডেভেলপ করতেছেন, এই জিনিসটা যে করছেন আপনি, অথবা ধরেন আপনি খুব সুন্দর করে পড়াশোনা করছেন, পড়াশোনা করার পর আপনি পাবলিক যে এক্সাম, বড় এক্সাম এসএসসি এইচএসসি বা ভার্সিটি অ্যাডমিশন যে যাই বলেন না কেন, সেখানে গিয়ে হইল না। তো এই যে রিজেক্টের যে বিষয়টা, আরো একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন একজনকে আপনার ক্রাশ আছে, আপনি পছন্দ করেন,
তারে প্রপোজ করছেন, রিজেক্ট হয়ে গেছেন। তো ওই সময় যে ভেঙে পড়ার বিষয়টা, সেইটা কন্ট্রোল করতে হবে, সেটা হ্যান্ডেল করতে হবে। আমি পড়াশোনা করছি, আমি চান্স পাই নাই। আমি পড়াশোনা করছি, ভালো রেজাল্ট করতে পারি নাই। আমি ভার্সিটিতে পড়াশোনা করছি, ভালো একটা সাবজেক্টে, কিন্তু আমি জব পাচ্ছি না। আমি স্কিল ডেভেলপ করছি, কিন্তু জব মার্কেটে গিয়ে আমার জব হচ্ছে না। আমি স্কিল ডেভেলপ করছি, কিন্তু আমার কোনো একটা না কোনো গ্যাপ আছে জন্যই তো আমার আরকি জবের প্রবলেম হচ্ছে। বা আমি ভালো করে ইন্টারভিউ দিতে পারতেছি না। তো যেই জায়গায় গ্যাপ আছে সেই গ্যাপটা খুঁজে বের করতে হবে, এবং প্রতি সময় প্রত্যেকটা জায়গায় যখন আমি রিজেক্ট খাচ্ছি সেইটা মেনে নিয়ে তাদের থেকে ফিডব্যাক নিতে হবে যে ঠিক আছে, আমি তো জানি আমি খারাপ করছি, আমার কোন কোন জায়গায় বেটার করা উচিত, আপনি যদি একটা ফিডব্যাক দিতেন তাহলে বেটার হয়তো, নেক্সট টাইম আমি এটার উপরে কাজ করতাম। এইরকম মাইন্ডসেট তৈরি করতে হবে। সো মাইন্ডসেট ৩৬০ ডিগ্রি ঘুরে নিতে হবে, যে ভেঙে পড়ার থেকে আর কি উঠে দাঁড়ানোতে হুম, এই মাইন্ডসেট এই জায়গাতে টুটুল ভাই খুব সুন্দর একটা এক্সাম্পল আছে and খুব সুন্দর একটা বাণী আছে, যেটা হচ্ছে এভরি নো ব্রিংস ইউ ক্লোজার টু এ ইয়েস। অর্থাৎ প্রত্যেকটা নো, প্রত্যেকটা না, প্রত্যেকটা রিজেকশনই আমাদের প্রতিনিয়ত ক্লোজার করে, কাছে টেনে আনে কিসের? ইয়েস এর, সফল হওয়ার। তো এইটার জন্য আমাদের অলওয়েজ যতবার আমরা না হব ততবার আমরা মোটিভেটেড থেকে মোটিভেশন নিয়ে এগেইন আমরা শুরু করব, কারণ যতবার না হবে তারপরের বার আমার এক্সপেরিয়েন্স বাড়তেছে। একবার না হইছে, একবার জব পাই না, একটা ইন্টারভিউ দিছি, তার মানে আমার ঝুলিতে একটা ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা যুক্ত হয়েছে। দুইবার হ্যাঁ, না হয়েছে, আমার দুইবার রিজেকশন খাওয়ার অভিজ্ঞতা যুক্ত হয়েছে। তিনবার না হয়েছে, আমার তিনবার অভিজ্ঞতা হয়ে গেছে। এভাবে ৫ বার, ৭ বার, ১০ বার যখন হবে আপনার আইডিয়াটা পেয়ে যাবেন। পাশাপাশি যখন ৫টা ১০টা ইন্টারভিউ দিবেন, তারা কেন রিজেক্ট করলো ওইটার ফিডব্যাক নিয়ে নিবেন যে, ভাই বা স্যার, আমি ইন্টারভিউ দিছি, হয়তো আমি বেটার ট্রাই করছি, বাট আপনাদের কাছে এটা বেটার হয় নাই। তো আপনি কি কাইন্ডলি বলবেন পরবর্তী ইন্টারভিউ এর জন্য আমি আরো বেটার কিভাবে করতে পারি? অলওয়েজ ইউ নিড টু আস্ক হোয়াই ইউ আর ফেইল। তো এইটার জন্য অলওয়েজ আমরা চেষ্টা করব ২ টা ৪ টা ৫ টা ১০ টা ইন্টারভিউ ফেইলড হোক, কোনো প্রবলেম নাই। বাট এটা কেন ফেইলড হইলো এটার কারণটা জেনে আসার। প্রত্যেকটা কোম্পানি বাধ্য আপনাকে যদি ইন্টারভিউ নেয় এটার ফিডব্যাক দাও। আপনাকে রিজেক্ট করলেও আপনাকে ফিডব্যাক দিতে হবে। আপনাকে যদি নেয় তাহলেও তারা কিন্তু ফিডব্যাক দিয়ে দেয় যে আপনি আ অ্যাকসেপ্ট হইছেন বা আপনি আমাদের কোম্পানিতে জয়েন করছেন। এই কারণগুলোর কারণে জয়েন করতে পারছেন। বা জয়েন হইলে তো আপনি জানতেছেনই আপনার ভেতরে সব ক্যাপাবিলিটিস আছে। বাট জয়েন যদি না হয়, আপনাকে যদি রিজেক্ট করে, তারা বাধ্য কেন আপনাকে রিজেক্ট করলো এই বিষয়টা বলতে। সো তারপরেও কেউ যদি না বলে আপনি নিজে থেকে জানার চেষ্টা করবেন যে ভাই কেন রিজেক্ট করছেন? আমাকে একটা ফিডব্যাক দেন, যেটা আমি পরবর্তীতে বেটার ভাবে এই জিনিসটা কাজে লাগাতে পারবো বা পরবর্তীতে আরো বেটার ভাবে নিজেকে সেলফ ইমপ্রুভমেন্ট করব। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের ব্যাচ 1, 2, 3 ৩ টা ব্যাচ আমরা কমপ্লিট করছি। তাদেরকে আমরা সবসময় বলছি যে ভাই, সেলফ ইমপ্রুভমেন্ট এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটার পাশাপাশি আমাদের ফিডব্যাক এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং রিজেকশন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জবের জন্য ট্রাই করেন। অধিকাংশ স্টুডেন্টই আমরা দেখলাম জবের জন্য ট্রাই করে না। আমাদের আ যারা স্টুডেন্ট ছিল আমরা নিজেরা পর্যন্ত, আমাদের কিন্তু এটার দায়িত্ব না। তারপরেও আমরা নিজেরা Discord এ তাদের নিয়ে একটা সার্ভার খুলছি। যে সার্ভার শুধুমাত্র প্রতিনিয়ত জব, যে প্রপোজাল গুলো আসতেছে ওই জবগুলো তাদেরকে দিচ্ছি এপ্লাই করার জন্য। এরপরেও ১ টা ২ টা এপ্লাই করে আর পরবর্তীতে দেখতেছি অনেকে এপ্লাই করতেছে না। বাট এটা তো উচিত না। আমরা তো বলতেছি। এরপরেও আমরা তো মুখে গিয়ে জব দিয়ে আসতে পারব না, রাইট? আমরা কি বলতে পারবো এই যে নেন ভাই জব, আপনি জাস্ট জয়েন করেন। এটা কেউ করবে না ভাই। আপনার লাইফ, আপনার ক্যারিয়ার, আপনাকে জবের জন্য প্রস্তুত হইতে হবে। আপনাকে তৈরি হতে হবে। তো ইন্টারভিউটা আপনাকে দিতে হবে, ক্র্যাকটাও আপনাকে করতে হবে। রিজেকশন খাইলে আপনাকেই আ নতুন করে আবার মোটিভেশন নিয়ে আপনাকে সামনের দিকে আগাইতে হবে। সো ইটস আ লাইক এ জার্নি। এটা আপনার লাইফের একটা মিশন। এই মিশনটাতে আমরা শুধুমাত্র আপনাকে হেল্প করতে পারবো, মোটিভেটেড করতে পারবো, আপনাকে সামনের দিকে পুশ করতে পারবো। বাট আপনার জার্নিটা আপনাকে কমপ্লিট করতে হবে। রাইট? এটার ইয়েস। জন্য কখনোই আপনার আ রিজেকশন খাওয়ার পরে ছ্যাঁকা খাওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। এটা একটা জার্নি। প্রতিনিয়ত আমরা যদি ফেইলড হই, প্রতিনিয়ত যদি আমরা রিজেকশন খাই, এটা আমাদের আরো বড় একটা অপরচুনিটি সামনের দিকে আগানোর। এটা আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে। অনেকেই আছে যারা ১ বার ট্রাই করে, ২ বার ট্রাই করে আর ট্রাই করে নাই। হতাশ হয়ে গেছে, ছেড়ে দিছে। বাট আপনারা ছেড়ে দেন নাই। সবথেকে বড় অপরচুনিটি হচ্ছে আপনারা ১ বার, ২ বার, ৫ বার, ১০ বার ট্রাই করার পরে ছেড়ে দেন নাই। এখনো লেগে আছেন। তার মানে যারা ২ বার ফেইলড করে ছেড়ে দিছে তাদের থেকে আপনি এগিয়ে আছেন। ৫ম তম বা ৬ষ্ঠ তম বা ১০তম বার করার পরে আপনার চান্সেস থাকে ১১তম বার কাজে লেগে পাওয়ার। এটা চান্সেস অনেক বেশি থাকে, কারণ আপনি ১০ বার ট্রাই করছেন।
এন্ড আপনার ভিতরে এই ক্যাপাবিলিটিসটা আছে লেগে থাকার এন্ড এই কনসিস্টেন্ট থাকার, ডেডিকেটেড থাকার যে কত বড় উপকারিতা এটা আপনারা দেখতে পাবেন। যেমন আমরা গত ৪ বছর ধরে ফ্রিতে হাবলু প্রোগ্রামারে শিখে আসছি। আপনারা YouTube এ যান ৭০০ র উপরে ভিডিও বানাইছি উইথআউট চার্জ এনিথিং। আমরা একটা পয়সা কারো থেকে চার্জ করি নাই। একটা টাকা কোথাও থেকে পাই নাই। আমরা গত ৪ বছর ধরে ফ্রিতে কন্ট্রিবিউট করছি। দেন গত ১ বছর ধরে আমরা কোর্সে ছাড়ছি। ৪ বছর ধরে পরিশ্রম করছি বিধায় আপনারা পেইড কোর্সে এনরোল করছেন। তাছাড়া করতেন না। সো আমরা যদি ৪ বছর ধরে ফেইলড হয়ে বিনা পয়সায় যদি কন্ট্রিবিউট করতে পারি, তাহলে আপনারা ১ বছর দিলে কি সমস্যা ভাই? এই সেক্টরটাতে আসছেন সফল হওয়ার জন্যই। তাহলে কেন সফল না হওয়া পর্যন্ত ছেড়ে দিবেন? আমি এটা বুঝি না। শুধু এই সেক্টরটা না। যেই সেক্টরেই যান না কেন আমাদের প্রত্যেকটি স্টুডেন্টদের এই রিকোয়েস্টটা আমার সবসময় থাকে, এই সাজেশনটা সবসময় থাকে যে, যেটাতেই লেগে থাকেন এটা কখনোই ছাড়া যাবে না। এইটা যদি ছেড়ে দেন ভাই, ধরেন কোন একটা ক্যারিয়ার পাতে আপনি ৬ মাস সময় দিচ্ছেন, ১ বছর সময় দিচ্ছেন, ১ বছর পরে যদি হতাশ হয়ে ছেড়ে দেন, তাহলে এর থেকে বড় ব্যর্থতা আর কিছু নাই। আপনাকে লেগে থাকতে হবে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি লেগে থাকার পাশাপাশি ইমপ্রুভমেন্ট কিন্তু করতে হবে। আপনি প্রতিনিয়ত রিজেকশন খাচ্ছেন, বাট আপনি কোন ইমপ্রুভ করতেছেন না। যে পাইতেছি না কেন? ধুর বাল আমার এই হইতেছে না, আমার লাইফ খারাপ। আমি একটু গালি দিয়ে কথা বলতেছি। ভাই ব্রাদার হিসেবে। বাট এটা খুবই নরমাল। আপনার মন মাইন্ড খারাপ হয়ে যাবে, মেজাজ গরম হয়ে যাবে, আপনার বিরক্ত লেগে যাবে আপনার যে ক্যারিয়ার স্ট্রাকচার এর উপর আছেন। তো এই বিষয়টা আপনাকে একটু ধৈর্য ধরে কাজে লাগাইতে হবে। একটু ধৈর্য ধরে, মোটিভেশন ধরে রেখে আপনাকে কিন্তু সেলফ ইমপ্রুভমেন্ট টা করতে হবে। আমি এজ এ ভাই হিসেবে আপনাদের গালি দিয়ে দরকার হয় বলতেছি যে, থেমে যাওয়া যাবে না। ইমপ্রুভমেন্ট করতে হবে। আপনি ধরেন এই গালাগালি করে ছেড়ে দিলেন, ৬ মাস পরে এটার ভাত নাই, এই ফ্রিল্যান্সিং এর ভাত নাই, জবের ভাত নাই। আপনার এ দ্বারা কিচ্ছু হবে না ভাই। এটার জন্য আপনাকে অলওয়েজ ডিক্লাইন খাইলেন, রিজেকশন খাইলেন, বাট এরপর আপনাকে কি করতে হবে? ইমপ্রুভমেন্ট করতে হবে। আপনাকে ট্রাই করতে হবে যে গতকাল আমি যা ছিলাম এর থেকে বেটার করার। আপনাকে ট্রাই করতে হবে গতকালকে আমি যা ছিলাম এর থেকে আরো একটু বেটার কিছু শেখার। আপনার নতুন কোনো লাইব্রেরি আসলো, ট্রেন্ড ফলো করে আপনাকে সেই লাইব্রেরিটা শিখতে হবে। এজ এ সেলফ প্ল্যানার হিসেবে আপনাকে সামনের দিকে আগাইতে হইলে আপনাকে পরবর্তী স্টেপে যাইতেই হবে। যতদিন জব না পাইতেছেন আপনাকে আপ টু ডেট থাকতে হবে। ইভেন জব পাওয়ার পরেও আপ টু ডেট থাকতে হবে। কারণ এইটা হচ্ছে ২০২৫ সাল। ডিজিটাল সময়, এটা এআই এর সময়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সময়। আপনি যদি প্রতিনিয়ত নতুন কিছু শিখতে না থাকেন, নিজেকে অ্যাকোয়ার্ড করতে না থাকেন, তাহলে সম্ভব না ভাই। থাকতে পারবেন না। ইভেন এজ এ হিউম্যান বডি, আমাদের বডিতে কি হয়? প্রতিদিন আমরা ২ বেলা ৩ বেলা খাবার দিই। কনসিস্টেন্টলি আমরা কিন্তু এটা দিতেই থাকি। কারণ যদি আমরা খাবার না দিতাম তাহলে আমাদের বডিটা কিন্তু সচল থাকতো না, চলত না। একটা বডি, হিউম্যান বডিকে যদি আমাদের প্রতিদিন ২ বার ৩ বার হালনাগাদ করতে হয়, খাবার দিতে হয়, তাহলে আপনার স্কিলে যেটা দিয়ে আপনি আর্ন করবেন, যেটা দিয়ে আপনি খাবার কিনবেন, সেটাতে যদি আপনি এট লিস্ট প্রতি মাসে হালনাগাদ না করেন, প্রতি মাসে নতুন কিছু না শিখেন, প্রতিদিন নতুন কিছু যদি না শিখেন, হইল এটা? হবে না তো ভাই। এটার জন্য এই সময়টাতে প্রতিদিন, প্রতিনিয়ত আমাদেরকে সেলফ ইমপ্রুভমেন্ট টা করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অ্যান্ড হ্যাঁ, আরো বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো আ ধীরে আমরা আলোচনা করতেছি। রিজেকশন এর বিষয়টা গেল ২য় টপিক। ৩য় টপিকটা হচ্ছে দ্যা ইম্পোর্টেন্স অফ ওয়ার্ক লাইফ ব্যালেন্স ফর লং টার্ম সাকসেস। এই বিষয়টা নিয়ে একটু আগে আমরা একটা এক্সাম্পল দিয়েছি হাবলু প্রোগ্রামার। হাবলু প্রোগ্রামার এর প্ল্যান আমরা শুরু করি ২০২১ এ অ্যান্ড এটা সাকসেসফুল হইছে ২০২৪ এ। ২১, ২২, ২৩, ২৪ ৪ টা বছর। ৪ টা বছর ২১ এর ২৪ এর তাও মাঝামাঝি পর্যায়ে আমরা শুরু করতে পারছি। ৪ টা বছর আমাদের প্ল্যান করে দেন আমাদের এরপরে আমরা শুরু করছি। সো এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স রেখে লং টার্ম সাকসেস এর জন্য আমাদের যেমন আ প্ল্যানিংটা জরুরি, ঠিক একইভাবে আমাদের আ কাজের পাশাপাশি পার্সোনাল লাইফটা ব্যালেন্স করাও জরুরি। সো এই ৪ বছরে আমরা কিন্তু আদার্স কাজ করছি। এই ৪ বছরে আমাদের পার্সোনাল লাইফটা আগায় গেছে। এই ৪ বছরে আমরা স্টুডেন্ট ছিলাম স্কুল লাইফে, কলেজ লাইফে, ভার্সিটি লাইফে। আমরা কিন্তু পরিবর্তন করছি। শুরুতে হয়তো ছিলাম স্কুলে, এরপরে কলেজে উঠছি, এরপরে ভার্সিটি উঠছি। বাট আমরা কি করছি? আমরা প্রতিনিয়ত নিজেদেরকে সেলফ ইমপ্রুভ করতে থাকছি। প্রতিনিয়ত নিজেদের ইমপ্রুভমেন্ট করার পাশাপাশি ওয়ার্ক লাইফ ব্যালেন্স এর পাশাপাশি নিজেদের পার্সোনাল গ্রোথটাও আমরা কিন্তু করে নিছি। আমরা যদি স্কুল বা কলেজ বা ভার্সিটিতে পড়া অবস্থায় সবকিছু ছেড়ে-ছুড়ে দিয়ে আমি শুধু হাবলু প্রোগ্রামার নিয়ে পড়ে থাকতাম, তাহলে আমি এতদূর হয়তো আসতে পারতাম না। রাইট? তো আমি পড়ালেখার পাশাপাশি এই ওয়ার্ক লাইফটা ব্যালেন্স করে রাখছি। তো এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স এ বেশ কিছু টপিক আছে যেমন বাউন্ডারি সেট করা। এরপরে হেলথকে প্রায়োরিটাইজ করা।
এরপরে প্রোডাক্টিভিটি রিলেটেড যে টিপস গুলো আছে সেই টিপস গুলো ফলো করা। আমাদের নন টেক রিলেটেড যে হ্যাবিটস গুলো আছে সেই আ টপিকস গুলো আমাদের ফলো করা। সো বেশ কিছু টপিক আছে সংক্ষেপে আলোচনা করব যেন আপনারা ডিস্ট্রাক্টেড না হয়ে যান। বাট গুরুত্বপূর্ণ টপিক হবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে লং টাইম সফলতার জন্য। শুরুতেই ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার জন্য আমাদের বাউন্ডারিজ সেট করতে হবে। আমাদের ওয়ার্কের জন্য, পড়ালেখার জন্য, আমাদের ফ্যামিলির জন্য, পার্সোনাল লাইফের জন্য, প্রত্যেকটার জন্য আমাদের কিন্তু টাইম প্রয়োজন। আর আমাদের দিনে কিন্তু ২৪ ঘন্টার বেশি আমরা সময় পাবোই না। যেহেতু ২৪ ঘন্টার বেশি আমরা সময় পাই না, সেহেতু এই ২৪ ঘন্টার ভেতরে আমাদের একটা বাউন্ডারি সেট করতে হবে যে ৪ ঘন্টা আমি কাজ করব, ৪ ঘন্টা আমি স্টাডি করব, ৪ ঘন্টা আমি ফ্যামিলির জন্য দিব। বাকি সব টাইম আমার পার্সোনাল লাইফের জন্য। এভাবে আপনি সেট করে নেন। এট লিস্ট আপনি যদি দিনে ২৪ ঘন্টা সেট করতে না পারেন যে দিনের ২৪ ঘন্টা যা ইচ্ছা তাই হয়ে যাক। কোন সমস্যা নাই। আমি নির্দিষ্ট ২৪ ঘন্টার ভেতরে ৪ টা ঘন্টা, দিনের বাকি ২০ ঘন্টা যা ইচ্ছা তাই হোক। আমি যা খুশি তাই করি। বাট দিনে ৪ টা ঘন্টা আমি কি করব? কাজ করব। কি কাজ করব? আমি এই হাবলু প্রোগ্রামারের কোর্সটা কমপ্লিট করব। ২ ঘন্টা ভিডিও দেখব, ২ ঘন্টা প্র্যাকটিস করব। অথবা আ আমি পড়ালেখা করতেছি, ২ ঘন্টা পড়ালেখা করব, ২ ঘন্টা পড়ালেখার প্র্যাকটিস করব। এরকম আপনার নির্দিষ্ট যে গোল, ফিউচার যে গোলটা ওইটা পূরণের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনাকে নির্দিষ্ট বাউন্ডারি সেট করতে হবে যে ২৪ ঘন্টা ২৪ ঘন্টার আমরা ২৪ ঘন্টায় যদি একদম করে আড্ডা দিয়ে খেলাধুলা করে পার করে দিই তাইলে হইল না? এটা কি হইল ভাই? তাহলে তো আমাদের এই পৃথিবীতে আসাই ব্যর্থ। সো এটার জন্য আমাদের ফিউচার গোলটা, ভিশনটা আমাদের ঠিক রাখতে হবে। এট দ্য সেম টাইম আমাদের পার্সোনাল লাইফটাও ঠিক রাখতে হবে। একটা নির্দিষ্ট টাইম কাজের প্রতি দিবেন, একটা নির্দিষ্ট টাইম স্টাডির পেছনে দিবেন, একটা নির্দিষ্ট টাইম পার্সোনাল লাইফের পাশাপাশি ফ্যামিলি লাইফে দিবেন। এটা যদি বাউন্ডারিজটা যদি ঠিকঠাকভাবে সেট করতে পারেন আপনি, তাহলে আপনার ওয়ার্ক লাইফটা ব্যালেন্স হতে এটা লং টাইমে যাইতে বাধ্য হবে। অ্যান্ড লং টাইম সাকসেস পাইতে এটা অনেক বড় একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করবে। পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের হেলথের প্রতি প্রায়োরিটাইজ দেওয়া। অনেক সময় এরকম হয় যে আ অনেকের ক্ষেত্রে হয়, এটা আমার ক্ষেত্রেই হইছে যে আ ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ১২ ঘন্টা ইভেন আমি এরকমও হইছে যে কুত্তার মতো ১৪ ঘন্টা, ১৬ ঘন্টা পর্যন্ত কাজ করে গেছি। আমার ক্ষেত্রে এরকম হইছে। অন্য কারো ক্ষেত্রে কি হইছে জানি না। বাট এই হাবলু প্রোগ্রামারকে দাঁড় করানোর ক্ষেত্রে আমি এজ এ সিইও হিসেবে আমি ১২ ঘন্টা ১৪ ঘন্টা পর্যন্ত কাজ করছি। ইভেন এমনও দিন আছে যে ১০ টা ১২ টা ভিডিও একদিনে রেকর্ড করছি। আপনারা যে ৪ টা ৫ টা মডিউল ৫ দিনে দেখতেছেন, এই ৫ টা মডিউল আমি একদিনে রেকর্ড করছি। এমনও দিন আছে যে আমি সারাদিন খাই নাই। সারাদিন না খেয়ে থাকছি। সারাদিন ভিডিও বানাইছি। খাওয়ার কথা মনে থাকে নাই। এরকম করে আমি কাজ করছি। বাট এটা উচিত না। আমি যে কাজটা করছি এটা একদমই উচিত না। পার্সোনাল লাইফে আমার একটু সময় দেওয়া লাগতো। আমার হেলথের প্রতি একটু দেখাশোনা করা লাগতো। আমার ফ্যামিলিকে একটু সময় দেওয়া লাগতো। আমি এটা এখন রিয়ালাইজ করতেছি। আপনি কাজ করবেন, ইটস ওকে। আপনি পাগলের মতো কাজ করবেন, কোনো সমস্যা নাই। বাট আপনার হেলথটা ঠিক রেখে কাজ করবেন। যেমন এখন আমি এটা ভুগতেছি। আমি গত ৪ বছর বা ৩ বছর খুব ডেডিকেটেড থেকে কাজ করছি। অনেক বেশি কাজ করছি। কাজের প্রতি একদম পাগল ছিলাম। বাট এই টাইমে এসে আমি এখন বুঝতেছি আমার হেলথ অটোমেটিক খারাপ হয়ে যায়। নরমাল একটু ওয়েদার চেঞ্জ হলে আমার হেলথ খারাপ হয়ে যায়। একটু ঠান্ডা পানি খাইলে আমার ঠান্ডা লেগে যায়। একটু অন্য এনভায়রনমেন্ট এ গেলে আমার আ জ্বর চলে আসে। ইভেন আপনারাও দেখবেন অধিকাংশ লাইভে আসলে ১ সপ্তাহ ২ সপ্তাহ পর আমি অসুস্থ। কারণ একটাই আমি আমার হেলথ এর দিকটা দেখি নাই। গত ৪-৫ বছর ধরে আমি একদম গাধার মতো কষ্ট করে এই পর্যন্ত আসছি। যার কারণে আমি অন্য কোথাও ফোকাসই করতে পারি নাই। পার্সোনাল লাইফ এ ফোকাসই করতে পারি নাই। বাট গত ১ বছর ধরে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি পার্সোনাল লাইফ পাশাপাশি আমার যে ওয়ার্ক লাইফটা আছে এটা ব্যালেন্স করা। অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি এটা করতে পারছি। ১ বছরে আমি গত ৪ বছরের যে একটা বাজে অভ্যাস ছিল সেটা আমি ব্রেক করে আমি ওয়ার্ক লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ এটাকে ব্যালেন্স করা শিখে গেছি। তো আপনাদের এই বিষয়টা শুরু হওয়ার আগেই এটা ভাঙা উচিত অ্যান্ড নিজের হেলথের প্রতি এট লিস্ট একটু হইলেও ভাই খেয়াল রাখা উচিত। নিজের যদি হেলথটা ঠিক না থাকে, শরীরটা ঠিক না থাকে, এইটা সবথেকে বড় সম্পদ আমাদের জন্য। হেলথটা যদি ঠিক না থাকে কোনোভাবে আপনি সামনের দিকে আগাইতে পারবেন না। এটার জন্য হেলথটা ঠিক রেখে কাজ করতে হবে। তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স এ যেমন বাউন্ডারি সেট করা গুরুত্বপূর্ণ, হেলথটা ঠিক রাখাও গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রোডাক্টিভিটি টেকনিক ফলো করা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন প্রোডাক্টিভিটি টেকনিক কি? আপনি টানা ৪ ঘন্টা কাজ করার প্ল্যান করছেন। বাট একজন সাধারণ মানুষ হিসেবে একদম টানা ৪ ঘন্টা ফোকাস থেকে কাজ করা কোয়াইট ইম্পসিবল। তো এইটার জন্য আমরা এরকম কাজ করতে পারি। ৪ ঘন্টা কাজ করব ওকে। বাট আমরা ৩০ মিনিট কাজ করার আ
পরে 5 মিনিট ব্রেক নিতে পারি, এরপরে আবার 30 মিনিট কাজ করার পরে আবার 5 মিনিট ব্রেক নিতে পারি, আবার 30 মিনিট কাজ করার পরে 5 মিনিট ব্রেক নিতে পারি, বা 1 ঘন্টা কাজ করার পরে 10 মিনিট ব্রেক নিতে পারি। এভাবে 4 ঘন্টা কাজ করার মাঝামাঝি 4 বার আমরা ব্রেক নিতে পারি। এতে একদিকে যেমন আমাদের হেলথটা ঠিক থাকলো, একদিকে যেমন আমাদের ডিস্ট্রাকশনটা কম হলো, একদিকে যেমন আমরা ফোকাস থাকতে পারলাম, ঠিক অন্যদিকে আমাদের মানসিক একটা চাপ কমলো। আমরা যখন 4 ঘন্টায় 40 মিনিট ব্রেক নেব, তখন এই যে 4 ঘন্টা কাজ করলাম, 4 ঘন্টা প্রত্যেকটা ঘন্টা হচ্ছে আমাদের একেকটা ফোকাস আওয়ার, একেকটা হচ্ছে প্রোডাক্টিভ আওয়ার। কারণ 10 মিনিট ব্রেক নেওয়ার পরে এমনিতে আমার ব্রেইনটা ফ্রেশ থাকতেছে। অ্যান্ড আমি কনসিস্টেন্ট থেকে সামনের কাজগুলো আগাইতে পারতেছি। তো ব্রেক নেওয়াটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ। এটলিস্ট আপনি 30 মিনিট পর, পর ব্রেক না নিতে পারলে 1 ঘন্টা পর, পর ব্রেক নিবেন। ব্রেক নিয়ে 5 মিনিট হয়তো চোখ বন্ধ করে থাকলেন। 5 মিনিট হয়তো ইয়োগা করলেন। একটু মাইন্ডটা ফ্রেশ করার চেষ্টা করলেন। একটু বাইরে গেলেন। একটু হাঁটাহাঁটি করে আবার আসলেন। একটু পানি খাইলেন। একটু আ ব্যায়াম করলেন। এইভাবে চাইলে আমরা প্রোডাক্টিভ টাইম সেট করে নিতে পারি যে 4 ঘন্টা কাজ করব, নির্দিষ্ট একটা সময় পর, পর ব্রেক নিতে পারি। এটা আমাদের ফোকাসের জন্য সবথেকে বেটার একটা ইমপ্যাক্ট আ ক্রিয়েট হয়। এটার পাশাপাশি আমরা আরো একটা কাজ করতে পারি। ওই ব্রেকের টাইমটা আ মিউজিক শুনতে পারি। কোনো কিছু আ ইমপ্রুভমেন্ট এর জন্য, বা কোনো প্রবলেম সলভ করতে পারি, বা বসে থেকে একটু আ ফ্যামিলির সাথে কথা বলতে পারি। অর্থাৎ নিজেদের পার্সোনাল লাইফে যা করা উচিত আ ৫-১০ মিনিটে সেই কাজটা আপনি করে ফেলতে পারেন। তো এটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এর একটা বড় হাতিয়ার। যে শুধু কাজই করব, শুধু কাজই করব, বিষয়টা এরকম না। আমাদের বাউন্ডারিজ সেট করতে হবে, প্রোডাক্টিভিটি টেকনিক ফলো করতে হবে। পাশাপাশি আমাদের হেলথটা ঠিক রাখতে হবে। তাহলে আমরা লং টাইমে আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা করতে পারবো, এবং লং টাইমে সফল হওয়ার সবথেকে বড় একটা মাধ্যমই হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা। তো এই টপিকটা আশা করি বুঝাইতে পারছি। টুটুল ভাই, তুমি এড করতে এই টপিকে আমার কোনো কিছু এড করার দরকার নাই, কারণ তুই সবকিছু বলে দিচ্ছিস। আমি নেক্সট টপিকটা নিয়ে কথা বলে থাকি। আর নেক্সটে আমাদের এই যেটা আর কি হয় সেটা হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখার জন্য, মোটিভেটেড থাকার জন্য আমাদের যে জিনিসগুলো টেকনিকগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা, সব থেকে বেশি আমাদের হিউম্যান ব্রেন কি হয়ে যায়, ডিস্ট্রাক্টেড হয়ে যায়। আমাদের ডিস্ট্রাকশনের তো এখন তো মাধ্যমের অভাব নাই, ফোন সব থেকে বেশি ডিস্ট্রাকশনের কারণ। আমাদের বন্ধু বান্ধব তো আছেই, প্রেমিকা আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সো এই হচ্ছে বিষয়। আবার হচ্ছে ভালো লাগে না একটা জিনিস আমাদের আর কি, ধরেন যে জিনিসটা আর কি প্রতিনিয়ত করতে হয় সেই জিনিসটা কিন্তু এমন হয় যে আপনি যদি সেটাকে ভালোবাসেন তাহলে তো ভালো লাগতেছে, আর যদি ভালো না বাসেন তাহলে তো ভালো লাগবেই না আপনার। যেমন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এমন হয় যে পড়াশোনা করতে তো আমাদের ভালো লাগে না, মনোযোগ আসে না কিন্তু। তো যদি আপনার প্যাশন হয় প্রোগ্রামিং শেখা তাহলে তো ভালো লাগবে, আর যদি না, আমার ইনকাম করতে হবে, বড় কিছু হইতে হবে, নাম কামাইতে হবে, এই হিসেবে যদি আপনি প্রোগ্রামিং সেক্টরে আসেন তাহলে তখন আর কি শিখতে গেলে আপনার ডিস্ট্রাক্টেড হওয়া শুরু হয়ে যাবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, মোটিভেশন ধরে রাখা এবং কনসিস্টেন্ট লার্নিং এর ভিতর থাকার জন্য কিছু টেকনিক ফলো করতে হবে। তার ভিতর সবার শুরুতে আমাদের যে গোলটা, আমাদের গোলটা অ্যাচিভ করার জন্য ছোট ছোট স্টেপে ভাগ করতে হবে। আপনি ধরেন এরকম চিন্তা ভাবনা করলেন যে আমি 6 মাসের মধ্যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে যাব, এমন আপনার চিন্তা ভাবনা না করে আপনার এমন ভাবে চিন্তা ভাবনা করা উচিত যে আমি এই সপ্তাহের মধ্যে কিছু একটা তৈরি করে দেখাবো। আমি এই সপ্তাহের মধ্যে ধরেন হচ্ছে নর্মাল একটা টু ডু অ্যাপস বানাইলাম, অথবা নর্মাল একটা ব্যাংকিং অ্যাপস বানাইলাম। তো এইরকম টাইপ আপনি যখন কোনো একটা কিছু শেখার সময় সেটার ইমপ্লিমেন্টেশনটা আপনি নিজে চোখে দেখবেন, তখন আপনার মধ্যে একটা মোটিভেশন কাজ করবে। আপনি আপনার বন্ধু বান্ধব, আপনার বাবা মা, আপনার কাছের মানুষকে দিবেন সেই লিঙ্কটা, লাইভ লিঙ্কটা, যে এই যে আমি প্রোগ্রামিং শিখতেছি, এটা হলো আমার প্রোগ্রেস, এই যে এই জিনিসটা বানাইছি। তখন কিন্তু আপনার ভিতর মোটিভেশনটা কাজ করবে, কনসিস্টেন্সিটা ধরে থাকবে আপনার, যে পরবর্তীতে আমি আরো বড় একটা প্রজেক্ট করে সবাইকে আর কি তাক লাগাই দেবো। এরকম টাইপ আপনি করতে পারেন। অথবা আপনি আপনার একটা কমপ্লিট লার্নিং রোড ম্যাপ তৈরি করতে পারেন, যে আমি এইভাবে 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 মডিউল ওয়াইজ বা কোনো একটা ফ্লোতে আগাইবো। এরকম আপনি হচ্ছে একটা নোশন ফাইলে, বা হচ্ছে আপনার গুগল মিট, সরি গুগল কিপ, তারপরে টু ডু, এগুলোর মধ্যে আপনি এগুলা লিখে রাখতে পারেন। তাহলে কনসিস্টেন্টই থাকবেন। আপনি হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সেটা দেখবেন যে আজকে কি কি করতে হবে, কি কি শিখতে হবে, সেই জিনিসটা রোড ম্যাপটা যদি জানা থাকে তাহলে বেটার হয়। আর রোড ম্যাপ ছাড়া আপনি ধরেন আপনার কোনো গন্তব্যই নাই, তখন যদি গাড়ি চালান তাহলে কেমন হবে, এই হচ্ছে বিষয়। এরপরে একটু আগে যে জিনিসটা বললাম যে বিল্ড রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট,
আমরা সবার শুরুতে শুরু করব নর্মাল কিছু, যে ওয়েদার অ্যাপস বানাচ্ছি, টু ডু লিস্ট বানাচ্ছি, ব্যাংকিং অ্যাপস বানাচ্ছি, নর্মাল জিনিসপত্র দিয়ে শুরু করে আমি রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম সলভ করতেছি। আর রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম সলভ করা মানে, খুব সুন্দর একটা উদাহরণ দিতে পারি, ধরেন হচ্ছে উবারের কথাই চিন্তা করেন। উবার তো আমাদের যাদের ভেহিকেলস নাই, দ্রুত যাইতে হবে, তারা কি করে, মানুষের জিনিস ভাড়া করে বা রাইড শেয়ারিং করতেছে। তো এটা একটা প্রবলেম ছিল, উবার আসে। তো এইরকম বাংলাদেশে আর কি কি প্রবলেম আছে, বাংলাদেশের প্রবলেম, ইন্টারন্যাশনাল কোনো প্রবলেম যদি আপনি আপনার প্রজেক্টের মাধ্যমে সলিউশন করেন, তাহলে সেটা কিন্তু আপনার একটা মেগা প্রজেক্ট হয়ে যাবে এবং সেটা কিন্তু একটা স্যাস বিজনেসের মধ্যে চলে যাবে, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। আপনি সেটা হচ্ছে সবার শুরুতে ফ্রি দিতে পারেন, তারপরে সেটা প্রিমিয়ামে যাইতে পারেন, দেন প্রিমিয়ামে যাইতে পারেন, সাবস্ক্রিপশন বেস যদি সেটা লঞ্চ করে দেন, আপনার 2 পুরুষ 3 পুরুষ মানে আপনার নিচের প্রজন্মগুলা খেয়ে চলে যেতে পারবে, এত টাকা ইনকাম করবে। এই হচ্ছে বিষয়। সো রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট আমাদের মেইন কনসার্ন, প্রোগ্রামারদের মেইন কনসার্ন হচ্ছে সারা জীবন যে মানুষের হয়ে খেটে যাব এমন না, আমি নিজে কিছু একটা উদ্ভাবন করব যেটা এই পৃথিবীতে এখন পর্যন্ত নাই, যেটা কোনো একটা কিছু প্রবলেম সলভ করবে। সরি, বুঝতে পারছেন? এন্ড স্টে ইন আ লার্নিং কমিউনিটি। অলরেডি আপনারা হাবলু প্রোগ্রামারের কোর্স কিনছেন মানে হাবলু প্রোগ্রামার কমিউনিটিতে আপনারা আছেন। পাশাপাশি শুধু যে হাবলু প্রোগ্রামার কমিউনিটির মধ্যে থাকতে হবে এমন না, আপনি বাহিরের দুনিয়াতে ইন্টারন্যাশনাল কমিউনিটিতেও যোগ হইতে পারেন। অন্যান্য প্রোগ্রামাররা কোন ট্রেন্ডে আছে সেই ট্রেন্ডের সাথে আপনি চলতে পারেন। পাশাপাশি আপনার কোনো প্রবলেম হইলে সেই প্রবলেম নিজে আর কি অন্যদের মাধ্যমে, কমিউনিটির মাধ্যমে সলিউশন করলেন, অথবা আপনি অন্য কারো প্রবলেম সলভ করে দিলেন কমিউনিটিতে, অথবা আপনি একটা গেট টুগেদারের মাধ্যমে সবার সাথে টাচ আপে থাকলেন। এটার মাধ্যমে কি হবে, আমাদের মধ্যে একটা বন্ডিং থাকবে এবং এইটার মাধ্যমে কিন্তু আপনি মোটিভেটেড হবেন। কারণ মোটিভেটেড হবেন কি হবে, আপনার অন্য আর একটা কলিগ বা আপনার অন্য আর একটা ফ্রেন্ড যে কিনা আপনিও যেই লেভেলের সেও সেই লেভেলের, কিন্তু ও একটা এমন প্রজেক্ট করছে আপনার দেখে হিংসা হচ্ছে, তো ওর থেকে বেটার একটা কিছু নিয়ে আসতে হবে। ওই সময় কিন্তু এই মোটিভেশন কাজ করবে আমাদের মধ্যে। এটা হচ্ছে বিষয়। এন্ড সর্বশেষে যে জিনিসটা প্রতি সময়ে হাবলু প্রোগ্রাম বলে থাকে সেটা হচ্ছে রিওয়ার্ড ইউরসেলফ। এত কষ্ট করে শিখতেছেন, নিজেকে তো রিওয়ার্ড দেওয়াই লাগবে। সো আপনি ধরেন এমন আর কি একটা টেকনিক ফলো করতে পারেন যে আমি যদি এই 15 দিনের মধ্যে আমার জাভাস্ক্রিপ্ট বেসিকটা শেষ করে ফেলতে পারি, তাহলে আমি 15 দিন পর আমাকে এই জিনিসটা গিফট দেবো, আমি একটা চকলেট গিফট দেবো, অথবা আমি একটা স্নিকার্স গিফট দেবো, অথবা আমি কোথাও ঘুরতে যাব, এরকম টাইপ আপনি গিফট দিতে পারেন বা রিওয়ার্ড দিতে পারেন নিজেকে। তাহলে কিন্তু আর কি আপনার মোটিভেশনটা এবং কনসিস্টেন্সিটা কোনো কিছু শেখার জন্য ধরে থাকবে। এই হচ্ছে বিষয়। এবং সবার শেষে আসে হচ্ছে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স। তো ইমোশনাল ইন্টেলিজেন্সটা কেন প্রয়োজন? ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আপনার নাই থাকে, তাহলে কোনো কিছু শেখার প্রতি আপনার তো আগ্রহই কাজ করবে না। সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে আমাদের ডেভেলপার হিসেবে কি কি স্কিল ডেভেলপ করতে হবে, সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। সেটা হচ্ছে আপনার নিজের, আপনি কতদূর পর্যন্ত নিজেকে পুশ করতে পারবেন এবং আপনার যে উইকনেসটা কি, এটা কিন্তু আপনি ছাড়া আর কেউ ভালো বুঝবে না। আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কতটুকু পারতেছেন, আপনার কোথায় গ্যাপ আছে, এটা আপনি ছাড়া আর তো কেউ জানবে না। পাশাপাশি আপনি যখন হচ্ছে কোনো একটা কমিউনিটিতে যান অথবা কোনো একটা প্রজেক্ট করতে যান, তখন ওইটার মধ্যে যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো আপনি পারেন কি পারেন না এটা তো আপনি জানবেন। সো আপনার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস এটা আপনি ছাড়া কেউ ভালো জানবে না। সো পাশাপাশি আমাদের হচ্ছে আরো যে জিনিসগুলো থাকতে হবে সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। আমি এর আগেও কিন্তু বলছি যে ইন্ডিয়ানদের সব থেকে বড় যে গুণটা থাকে সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। যে কোনো পরিবেশে তারা খাপ খাইয়ে নিতে পারে। এই কারণে বড় বড় কোম্পানির সিইওরা কিন্তু এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের হয়ে থাকে। এটা হচ্ছে বিষয়। সো ওইটাও আপনার মধ্যে গ্যাদার করতে হবে। অ্যাডাপ্টেবিলিটি জিনিসটা সব থেকে বেশি ভালো হয় হচ্ছে যারা এক্সট্রোভার্ট পারসন, অর্থাৎ বেশি কথা বলতে পারে, মানুষ খুব দ্রুত মানুষজনের সাথে বন্ধুত্ব করে ফেলতে পারে, কথা বলতে পারে, কোনো কিছু চাইতে পারে, তারা কিন্তু এই অ্যাডাপ্টেবিলিটির ক্ষমতা বেশি থাকে তাদের। সো আপনার মাঝেও সেটা তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু আপনি কমিউনিকেশন নেটওয়ার্কিং বাড়াইতে পারবেন। আর যত ভালো নেটওয়ার্কিং হবে, আপনার কমিউনিটি যত ভালো হবে, আপনার জব পাওয়ার ক্ষেত্রে, আপনার কোনো প্রবলেম সলিউশনের ক্ষেত্রে খুব দ্রুত কিন্তু আপনি সমাধান পাবেন। এটা হচ্ছে বিষয়। এটা
এখন বুঝতেছেন না, কিন্তু যখন অনেক বড় হয়ে যাবেন তখন বুঝবেন। ধরেন হচ্ছে এমন কোনো একটা প্রবলেম ফেস করছেন, তো তখন আপনি মনে হয়ে যাবে আরে আমার এই বন্ধু তো, ধরেন আপনি হচ্ছে গাড়ি চালাতে গিয়ে হেলমেট নিয়ে যান নাই আপনার, আচ্ছা এটা অনেক সিলি একটা উদাহরণ হয়ে যাচ্ছে, এটা দেওয়া উচিত না কারণ আইন লঙ্ঘন হয়ে যাচ্ছে। যেমন ধরেন কি করবেন, ধরেন আপনি বিয়ে করতে যাচ্ছেন, আপনার একটা কমিউনিটি সেন্টার ভাড়া করতে হবে, অথবা হচ্ছে মার্কেট করতে হবে ভালো আর কি ডায়মন্ড কোথায় পাওয়া যায়, কম দামে পাওয়া যায়। তো আপনার বন্ধু যে এখন হচ্ছে একটা ডায়মন্ডের বিজনেস করতেছে, কমিউনিটিতে আছে, আপনার আর কি টাচ আপ আছে, ওর সাথে কল দিলেন যে মামা লাগবে ডায়মন্ড। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমাদের কমিউনিকেশন এত হেল্প করে, নেটওয়ার্কিং এত হেল্প করে। দেন আমাদের এই তো পাশাপাশি সবার শেষে যে জিনিসটা আবারও বলতে যাচ্ছি সেটা হচ্ছে কোনো ফেইলার হলে অ্যাকসেপ্ট করা জানতে হবে। অর্থাৎ আমি যখনই গিভ আপ করা যাবে না, যখনই কোনো প্রবলেম ফেস করতেছি যে আপনার মনে হতে পারে যে আমাকে দেওয়ার হবে না, এই জিনিসটা চিন্তা না করে গিভ আপ করা যাবে না, নিজে আর কি ধৈর্য ধরে থাকতে হবে, এবং সেটা ওভারকাম কিভাবে করা যায়, এবং পরবর্তীতে সেই প্রবলেমে যদি আমি ফেস না করি, এবং যদি ফেস করিও তাহলে খুব দ্রুত কিভাবে সেটা ওভারকাম করতে পারি, এই জিনিসটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো এই ছিল আমাদের আজকের লাইভের মেইন টপিক গুলোতে। এই তো মোটামুটি আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করছি, and প্রত্যেকটা টপিক বিলিভ মি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখন হয়তো রিয়েলাইজ করতে পারবেন না, বাট আফটার যখন আপনি কোর্সটা শেষ করবেন, যখন আপনি জবের জন্য ট্রাই করবেন, তখন আপনার মনে হবে যে ঈশান ভাই বা টুটুল ভাই যে বিষয়গুলো বলছিল এগুলো আসলেই দরকারি। মানুষ যখন ঠেকে যায় দেওয়ালে তখন এই বিষয়গুলো রিয়েলাইজ করে। আপনাদের আগেই বলে দিচ্ছি, দেওয়ালে ঠেকার আগে বিষয়গুলো ডেভেলপ করে নিয়েন, এটা আপনাদের জন্য বেটার। কারণ জব হাবলু প্রোগ্রামার দিতে পারবে না, জব টুটুল ভাই বা আহাদ ভাই দিতে পারবে না, জব আপনার নিজের পাইতে হবে। জব আপনার নিজের চেষ্টা, পরিশ্রম, ডেডিকেশনের উপর আপনি জব পাবেন। আপনার সেলফ প্ল্যানিং ক্যাপাবিলিটির উপর আপনি জব পাবেন। আমরা শুধুমাত্র আপনাকে পুশ করতে পারবো। এই জিনিসগুলো শেখানোর রোড ম্যাপ দিতে পারবো এবং শেখানোর রিসোর্সেস দিতে পারবো। বাট জব পাওয়ার জন্য আল্টিমেটলি আপনার স্কিলটা কাজে আসবে। আপনার সফট স্কিল, হার্ড স্কিল, আপনার পার্সোনালিটি, এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে আপনি কিন্তু জব পাবেন। মানে একবারেই যে প্রথমবারেই যে জবটা লেগে যাবে এরকম না। একে মাল্টিপল টাইম ট্রাই করতে হবে। আমার লাইফে এখন পর্যন্ত আমি গত ৫ বছরে আমি ২ টা জব করছি। ২ টাই আমার ইন্টারন্যাশনাল জব ছিল। আমার একটা ছিল সুইডেনে, একটা ছিল ইউকে তে। তো এই ২ টাই আমি একটা ১ বছর করছি, একটা ৪ মাস করছি। এর বেশি আমি করি নাই। কারণ আমার জব জিনিসটা ভালোই লাগে না। আমি নিজে কিছু ইনোভেট করতে চাই। নিজে থেকে কিছু করতে চাই। তো এটার জন্য আমার এই হাবলু প্রোগ্রামারের প্রতি একটা আকর্ষণ, ভালোবাসা এটা থেকে আমি এখন পর্যন্ত এটাতে কন্টিনিউ করে আছি। ঠিক একইভাবে আপনারা যদি জব ভালোবাসেন, জব করতে চান, তাহলে আপনি জব করতে পারেন। বাট আপনার যদি মনে হয় যে না, জবের বাইরে আউট অফ দ্য বাউন্ডারিজ কিছু আমি একটা করতে চাই, নিজের জন্য কিছু করতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের স্টার্টআপ করতে পারেন, নিজের এজেন্সি ক্রিয়েট করতে পারেন, নিজের জন্য কিছু করতে পারেন। সো প্রোগ্রামার হওয়া মানে এটাই না যে শুধুমাত্র আপনি জব করবেন, ফ্রিল্যান্স ওয়ার্ক করবেন। প্রোগ্রামার হওয়া মানে আপনি রিয়েল ওয়ার্ল্ড এর প্রবলেম সলভার। প্রোগ্রামার হওয়া মানে নিজের জন্য কিছু করার একটা স্কিল আনলক করা। তো আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। চেষ্টা করে দেখেন। ১ বার ২ বার না হোক, ৩ বারের বেলায় না হোক, ১০ বারের বেলায় তো হবে। হবে ইনশাল্লাহ। তো চেষ্টা করে যান। ইনশাল্লাহ হবে। আমরা তো সবাই আছি নেটওয়ার্কিং করার জন্য। কোনো সমস্যা হলে সাপোর্ট আছে। অ্যান্ড এই লাইভটা এই পর্যন্তই থাকতেছে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেইজ করুন। আমরা খুবই কম কোয়েশ্চেন নেওয়ার ট্রাই করব। যাদের খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে শুধু তারা হ্যান্ড রেইজ করে রাখুন। তাহলে আমরা কোয়েশ্চেন গুলো শুরু আমাদের করব। লাইভটা এই পর্যন্তই। আপনাদের আহ, যদি আর কি কোশ্চেন থাকে তাহলে এবং হচ্ছে যদি কন্টিনিউ করতে চান তাহলে আপনি লাইভে থাকতে পারেন, অথবা আপনি চাইলে লিভ নিতে পারেন। আচ্ছা, আমরা রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। এরপরে কোয়েশ্চেন অ্যান্সার হবে।